আমরা তোমাদের এই উপপাদ্যটি এবারে প্রমাণ করার চেষ্টা করি। আমাদের আলোচ্য বিষয় বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। আমরা এর আগে একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা করে একটা ধারণা পেয়েছি যে কখন এই ঘটনাগুলো ঘটে। আমরা এবারে প্রমাণ করি গাণিতিক যুক্তি দিয়ে, ছবির আশ্রয় নিয়ে, কিন্তু ছবির পার্টিকুলার কোনো মাপঝোপকে না নিয়ে মূল যে জেনারেল যে সাধারণ যে চরিত্রগুলো কাজে লাগিয়ে গাণিতিক যুক্তি দিয়ে আমরা এখন প্রমাণ করব যে হ্যাঁ, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ, যে কোনো বৃত্তের উপর যদি কোনো চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি অবস্থান করে যে কোনো চতুর্ভুজের, তাদের বিপরীত কোণ সর্বদাই 180 ডিগ্রি হবে। এসো, আমাদের সবাই জানো যে উপপাদ্য প্রমাণ করার কতগুলি ধারা আছে। আমরা দশম শ্রেণীতে পাঠ্য বিষয় অনুযায়ী আমাদের যে এখন আমাদের যে যুক্তির যে জায়গা রয়েছে, আমাদের মানে যে যুক্তির যে এজে যে তোমাদের যে বয়সের যে স্তরে যে যুক্তি দিয়ে তোমরা যেতে পারো, সেই যুক্তি ধারণা অনুযায়ী আমরা এখানে ছবির আশ্রয় নেব। তো সেই ছবি আঁকতে গিয়ে আমরা কতগুলো স্টেজিং করে নিই। দেখো, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, এটা কোনো পার্টিকুলার কোনো বৃত্ত, পার্টিকুলার কোনো চতুর্ভুজ, তার শেপ কিচ্ছু বলা হয়নি। খুব সাধারণভাবে বলা হয়েছে যে কোনো বৃত্তের মধ্যে তার শীর্ষবিন্দুগুলো যে চতুর্ভুজে থাকে তাহলে হবে। তাহলে একে আমরা যখন কোনো ছবির আশ্রয় নিয়ে পার্টিকুলার সেই ছবি দিয়ে আমরা ব্যাখ্যা করব, যেমন বৃত্ত, কোন বৃত্ত জানি না, কিন্তু এখানে আমরা যখন একটা বৃত্ত দিয়ে তাকে রিপ্রেজেন্ট করব, যখন চতুর্ভুজকে একটা ছবি এঁকে রিপ্রেজেন্ট করব, তখন আমরা তাকে বলি কি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। আর এটাকে আমরা বলি কি সাধারণ নির্বাচন। কারণ এখানে পার্টিকুলার কোনো বৃত্ত বা চতুর্ভুজ আমরা এঁকে বলছি না, কিন্তু যখন তাকে আমরা ছবির আকারে ব্যাখ্যা করব, তখন আমরা তাকে বলবো কি বিশেষ নির্বাচন। ফার্স্ট আমরা এই কাজটি করব। আমরা প্রথমে যেটা করি কি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন করতে গেলে কি করতে হবে? আমাকে আগে ছবি আঁকতে হবে। তাই ছবিটি কেমন আঁকবো? আমরা অনেকে তোমরা যারা তোমাদেরকে নিয়ে যারা আমরা কাজ করি, আমরা কখনো কখনো দেখেছি তোমাদের সঙ্গে কাজ করতে গিয়ে যে অনেক সময় উপপাদ্যকে আমরা কোথাও যেন একটা মুখস্থ করে খোলার চেষ্টা করি। কিন্তু আমি তোমাদেরকে বলবো, মুখস্থ হয়তো কাজ করতে করতে অনেক কিছুই মুখস্থ হয়ে যায়। যেমন আমাকে একটা ফর্মুলা বলো, তোমাদেরকে ফর্মুলা জিজ্ঞাসা করি, তোমার মানে খুব চটপট বলে ফেলতে পারবে এটা, হয়তো এত ভেবে বলো না, কাজ করতে করতে মুখস্থ হয়। কিন্তু আমরা এটুকু বুঝি যে ধরো আমি ভুলে গেলাম স্টেপটা, পরীক্ষার সময় ভুলে গেছি, তাহলে আমি কিভাবে করব? সব তো মুখস্থ করে করা সম্ভব নয়, সব তো আর মেমোরিতে গেঁথে রাখা সম্ভব নয়। তাহলে তার জন্য হচ্ছে কি একটু বুঝে বুঝে আমরা করার চেষ্টা করি। তারপর দেখবে বুঝতে বুঝতে তোমাদের একটা অটোমেটিক্যালি সেট আপ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি করব? প্রথমে বলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমি বুঝতেই পারছি আমাকে একটা বৃত্তে আঁকতে হবে, সেই বৃত্তের উপর শীর্ষবিন্দু 4টে রাখতে হবে। তাহলে আমরা আগে কি আঁকবো না, এই বক্তব্য অনুযায়ী আমি বুঝতে পারলাম যে আমাকে একটা আগে বৃত্ত আঁকতে হবে, আর কিছু না হোক একটা বৃত্ত আঁকতে হবে। সেই বৃত্তটাকে আমরা আঁকার চেষ্টা করি আগে। তাহলে একটা আমরা মোটামুটি বৃত্ত আঁকলাম। উপপাদ্যের ক্ষেত্রে তোমরা এটা কম্পাস দিয়েই আঁকবে, সুন্দর করে আঁকবে। তবে সম্পাদ্যের সঙ্গে উপপাদ্যের একটা পার্থক্য হচ্ছে যে এখানে ছবি একটু এদিক ওদিক হলেও কোনো খুব সমস্যা হয় না, কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে পারফেকশনটা থাকা দরকার। বাট তোমরা যখন আঁকবে তখন তোমরা কম্পাস দিয়ে আঁকবে। ছবিটাকে যদি খুব সুন্দর করে আঁকতে পারো, ছবির মধ্য দিয়ে কিছু বার্তা পাওয়া যায় যে পরবর্তীকালে আমি ঠিক কীভাবে করব, তার কতগুলো ক্লু বা ধারণা ছবিটা যদি পারফেক্ট হয় সুন্দর করে করা যায়। তাহলে আমরা একটা বৃত্ত এঁকেছি, এবং সেই বৃত্তটা যখন কম্পাস দিয়ে আমরা আঁকবো, ধরে নিচ্ছি সেটা হচ্ছে কি বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইটা, এবং ধরে নিই তার কেন্দ্রের নাম দিচ্ছি কি ও, কেন্দ্রের নাম হচ্ছে ও। তাহলে আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি। কেন এঁকেছি? আমি এমনি আঁকিনি। এই যে বৃত্ত বলা আছে, বৃত্তস্থ মানে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকবে, তাহলে আগে তো আমাকে বৃত্তটা এঁকে নিতে হবে। বৃত্ত এঁকেছি। এরপরে কি আঁকতে হবে না, এরপরে দেখো তোমাকে একটা চতুর্ভুজের কথা বলা হয়েছে। এই যেখানে একটা চতুর্ভুজের কথা বলা হয়েছে, তাহলে আমাকে একটা চতুর্ভুজের ছবি আঁকতে হবে। এইভাবে তোমরা মনে রাখবে যে কেন আমরা আঁকছি, কাকে আঁকবো, কতটুকু আঁকবো। চতুর্ভুজের কথা বলা হয়েছে, চতুর্ভুজ আঁকবো। তাহলে আমি যে কোনো চতুর্ভুজ আঁকবো। আমি বলেছি এখানে দেখো ছবি আঁকছি ঠিকই,
কিন্তু আমি আমার কোনো আয়তক্ষেত্র বা বিশেষ কোনো কিন্তু নয়, আমি এটা যে কোনো চতুর্ভুজকে আমরা আঁকার চেষ্টা করব। ধরো এইভাবে একটা চতুর্ভুজ আঁকছি, এবারে আমরা কি করব, চতুর্ভুজের নামকরণ করব। কারণ আমরা যখন এই চতুর্ভুজটাকে নিয়ে বারে বারে বলবো ওই চতুর্ভুজ এভাবে বলবো না, তাকে নামকরণ করে সেই নামটা রেফারেন্স দিয়ে আমাদের আলোচনা করার সুবিধার জন্য করবো। তার চতুর্ভুজের নাম কি করি না, শীর্ষবিন্দুগুলোর নাম দিয়ে করি। ধরো এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি। তাহলে আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি, যার মধ্যে বৃত্তস্থ চতুর্ভুজটি হচ্ছে এ বি সি ডি। দেখো চারটি শীর্ষবিন্দু, দেখো এরা বৃত্তের উপর রয়েছে। তোমাদের বোঝার জন্য আমি একটু এটাকে ডট করে দিলাম। এই আমার ছবি আঁকা কমপ্লিট। এবার এইটিকে আমাকে কি করতে হবে, একটু যে বক্তব্যটা আমি বললাম সেই বক্তব্যটাকে লিখতে হবে, কোনো মুখস্থের কোনো দরকার নেই। কি এঁকেছি না, আমি এঁকেছি ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার মধ্যে চতুর্ভুজটি হচ্ছে এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এইটুকুই আমি সংক্ষেপে লিখবো। তাহলে লিখতে পারি কি, যে ও কে ধরা যাক, আমরা একটু ব্ল্যাক কালি দিয়ে লিখি, ধরা যাক চতুর্ভুজটির নাম কি এ বি সি ডি। এটা তোমরা যেমন খুশি লিখতে পারো, তোমাদের সহজ সরল ভাষা দিয়ে যে যে ভাষায় লিখতে পারো, মূল বক্তব্য একই রেখে বাকি যা কিছু লেখো কোনো প্রবলেম নেই। ধরা যাক এ বি সি ডি একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার বৃত্তটাকে তো বোঝাতে গেলে কি করি, আমরা কেন্দ্রকে দিয়ে বোঝাই। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ধরা যাক এবিসিডি একটি ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত বা বৃত্তস্থ চতুর্ভুজ। ব্যাস, তাহলে আমার বিশেষ নির্বাচন অর্থাৎ ছবি দিয়ে ব্যাখ্যা, এটা ছিল জেনারেল ব্যাখ্যা, এটা হচ্ছে ছবি দিয়ে ব্যাখ্যা করলাম। প্রথম পার্ট দুটো করলাম, ছবি আঁকলাম আর তারকে ব্যাখ্যা করে দিলাম। নেক্সট আমাদের এবারে প্রমাণের দিকে এগোবো। প্রমাণের দিকে এগোনোর আগে ঠিক করে নেই আমরা কি প্রমাণ করতে চাই। আমরা এখানে কি প্রমাণ করতে চাই না, প্রমাণ করতে চাই কি না বিপরীত। দেখো বলা হয়েছে বিপরীত কোণগুলো সম্পূরক, বিপরীত কোণগুলো সম্পূরক। পাট পাট করে ভেবে দেখো। তাহলে আমাকে এইখানে স্টেটমেন্ট থেকে বুঝতে হবে কি দেওয়া আছে না, বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ দেওয়া আছে চতুর্ভুজটি বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের উপর অবস্থিত, এটা বলা আছে, দেওয়া আছে। এটা হচ্ছে কি গিভেন পার্ট, এটা হচ্ছে গিভেন পার্ট, এইটা হচ্ছে গিভেন পার্ট, এটা হচ্ছে কি গিভেন পার্ট, আর এটা হচ্ছে কি প্রুফ, রিকোয়ার্ড টু প্রুফ। আর ঠিক মানে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে ঠিক করে নিই কি প্রমাণ করব না, প্রমাণ করতে হবে প্রমাণ্য, বা যেমন ভাষায় তোমরা লিখবে প্রমাণ্য লিখতে পারো, বা যা প্রমাণ করতে হবে লিখতে পারো, রিকোয়ার্ড টু প্রুফ, যেমন যেমন লিখবে। সবসময় নিজের ভাষাতে, নিজে যে ভাষাতে স্বচ্ছন্দ বোধ করে সেই ভাষাতে লিখবে। কিন্তু স্টেপটা হচ্ছে কি প্রমাণ করবো আমরা সেটাকে ঠিক করে নেব। কারণ আমাদের গন্তব্যস্থল যদি না ঠিক থাকে, রাস্তা তো বেরিয়ে পড়লাম, কোথায় যাবো, আগে তো টার্গেট ঠিক করতে হবে। তাহলে আমি যে প্রমাণগুলো করব আমরা, তাহলে আমাদের টার্গেটটাকে মানে স্পেসিফিক করে নেই। কি প্রমাণ করব না, প্রমাণ করতে হবে দেখো বিপরীত কোণগুলো। ধরা যাক এ কোণের বিপরীত কোণ কোনটা, এ কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, হচ্ছে গিয়ে এ কোণের বিপরীত কোণ, এই কোণ এইটা, তার বিপরীত কোণ কোনটা সি। তাহলে এর সঙ্গে সি আর এইটার সঙ্গে এইটা। তাহলে দেখো এবারে এই এ কোণ, এই এ কোণটাকে আমরা কিভাবে বোঝাই না, এ কে মাঝখানে রেখে তার দুদিকে দুটো রেফারেন্স নাও রেখাংশের, ডি আর বি। তাহলে বলতে পারি ডি এ বি প্লাস এই কোণটির সঙ্গে বিপরীত কোণটি কি সি। এইভাবে দেখো সি, তাহলে তাকে আমি মেনশন করব কি করে, তার দুটো রেখাংশ, তার শীর্ষবিন্দু ডি সি বি। তাহলে এই দুটি কি বলা হয়েছে সম্পূরক। সম্পূরক মানে কি বলা হয়েছে, এই যে সম্পূরক মানে যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। একইভাবে 2 নম্বরে দেখো
এটাকে বলতে পারি ডি কোণ। ডি কোণ মানে কি বলবো? এ ডি সি, এ ডি সি কোণ প্লাস ডি এর ঠিক বিপরীত কোণ কোনটা? বি। তাহলে এটাকে কিভাবে বোঝাবো? এ বি সি, এ বি সি, এটাও যোগফল হবে 180 ডিগ্রি। তোমাকে পরীক্ষার সময় এটা বলতে পারে বিপরীত কোণ সম্পূরক বা বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। যে ভাষায় বলুক, বক্তব্য হচ্ছে একই প্রমাণ। তাহলে এটা আমরা গন্তব্যস্থল ঠিক করলাম, কি প্রমাণ করতে চলেছি। দেখো এই দুটো হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। নেক্সট হচ্ছে আমি যে এবারে কাজে নামবো, ছবি আমি এঁকেছি, ঠিক করে নাও যে এবারে কি আমার এই যা কিছু পেয়েছি এটাই কি সাফিসিয়েন্ট, নাকি আমাকে আরও কিছু সাহায্যের নিতে হবে। আমি আগে আমার কিছু পূর্ব জ্ঞান আছে, আমি আগে অনেকগুলো উপপাদ্য শিখেছি, জ্যামিতিক চরিত্র শিখেছি, আজকের সেইগুলোকে কাজে লাগিয়ে আরেকটু নতুন কিছু শিখব। কিন্তু সেই শিখতে গেলে কতগুলো ধাপের মধ্যে যেতে গেলে কতগুলো সাহায্য নিতে হয়, কখনো এক্সট্রা কিছু সাহায্য নিতে হয়। সেই এক্সট্রা সাহায্যের জন্য যদি কোনো আমরা ছবি আঁকি, তখন আমরা সেটাকে বলি কি অঙ্কন। অঙ্কন স্টেজে আমরা সেটা করি। তাহলে এর পরের স্টেপ হচ্ছে 2 নম্বরের পরে 3 নম্বরে আমরা কি করব? অঙ্কন। অঙ্কন মানে কি? এখানেও আমরা ছবি আঁকবো। অঙ্কন হচ্ছে গিয়ে ছবি আঁকবো, এখানেও ছবি এঁকেছি, বা দুটি ছবির মধ্যে পার্থক্য আছে, সেটা আমি এক্ষুনি বলছি। এখন দেখো আমি কিভাবে অঙ্কনটা করতে পারি। আমরা ঠিক এই উপপাদ্যের আগে জাস্ট টাটকা যেটা আমরা শিখে এসেছি সেটা কি না, কোনো বৃত্তের মধ্যে যে একটা ধরো বৃত্ত আছে, এটা হচ্ছে কেন্দ্র। দেখো তাহলে মোটামুটি একটা যদি যে কোনো চাপ নিই, বৃত্তচাপ নিই, সেই বৃত্তচাপের মধ্যে যদি এইটাকে যোগ করি, চাপের এটাকে বলা হয় কি কেন্দ্রস্থ কোণ। আর ঠিক এইটার এদিকে যে কোনো বিন্দুকে যোগ করলে এটাকে বলা হয় কি কেন্দ্র মানে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ আমরা বলতে পারি। দেখো এই চাপটির ক্ষেত্রে এই একটি বৃত্তচাপ, তার দুটো শেষ মাথাকে কেন্দ্রে যোগ করলে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর এটাকে আমরা বলি কি পরিধিস্থ কোণ বা বলি বৃত্তস্থ কোণ। আবার এই দুটোকে যদি এইটার উপর কোনো বিন্দুকে নিয়ে যোগ করি তখন বলা হয় কি বৃত্তাংশ কোণ। দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে এখানে এটাকে বলি, এবং আমরা জানি যে এইটার মাপ যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে 60 ডিগ্রি। অর্থাৎ মানে বৃত্তস্থ কোণ সবসময় কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এখান থেকে যেটা আমরা জানি, কেন্দ্রস্থ কোণ সবসময় কি হবে 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এই রেজাল্টটা আমরা জাস্ট টাটকা এই আগের চ্যাপ্টারে আমরা শিখে এসেছি। তাহলে এইগুলো আমার মাথার মধ্যে থাকবে সবসময়। পুরাতন যে ধারণাগুলো, জ্যামিতিক স্টেটমেন্ট, এগুলো যত তোমরা চর্চার মধ্যে রাখবে, এইগুলো যত তোমার মাথার মধ্যে উঁকি দেবে, তখনই তোমার সঙ্গে সঙ্গে একটা ক্লু পেয়ে যাবে। তাহলে দেখো এখানেও ঠিক তাই। যে কোনো ধরো আমি প্রমাণ করতে চাই, যে কোনো দুটো ধরো আমি ধরো এই দুটি কোণের সমষ্টি আমি দেখাতে চাই, এই যে বি আর ডি, ধরো আমি 2 নম্বরটা দেখাতে চাই, এটা আমি প্রমাণ করতে চাই। তাহলে এইটা যদি প্রমাণ করতে হয় তাহলে এইটা একটা দেখো, এই যে বৃত্তচাপের উপর এই একটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এইটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আর একইভাবে আমি যদি এটাকে যোগ করে দিতে পারি, একটু দেখে নাও, আমি যদি এটাকে যোগ করে দিতে পারি, ধরো যোগ করলাম। এবারে মজার ব্যাপার দেখো, এই একটা বৃত্তচাপ এ বি সি, একটা বৃত্তচাপ যার উপর দেখো এই দুটোকে যোগ করলে এটা কেন্দ্রস্থ কোণ হবে, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ হবে। একইভাবে এই বৃত্তচাপটা এ ডি সি বৃত্তচাপের উপর এইটা দেখো কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে এর সঙ্গে এর সম্পর্ক পাবো, আবার এর সঙ্গে এর সম্পর্ক পাবো, এবং এই সবটার যোগফল কত হবে 360। তাহলে এখান থেকে আমি এই দুটোকে রিলেট করতে পারছি। তাহলে এই দুটি যোগফল আলটিমেট আমি এইটার সাহায্যে রিলেট করতে পারছি। এই ধারণা থেকে আর এই রেজাল্টের উপর ভিত্তি করে আমি কি করলাম, এইটা এক্সট্রা আঁকলাম। এই আঁকাটাকে আমরা বলবো কি
অঙ্কনে। অর্থাৎ তোমার এই আঁকাটা প্রয়োজনে আঁকা, অর্থাৎ যার সম্বন্ধে বলা হয়েছে তার বক্তব্যের জন্য যেটুকু ছবি আঁকার দরকার এঁকেছি। আর এইটুকু এনেছি কেন না, আমার এইটুকু একটা সাহায্য নিয়ে, যেমন আমি যদি তোমাদেরকে বলি যে তোমাকে ধরো বলা হলো একটা ওই উপরের বাড়িতে উপরের ছাদটায় রং করতে হবে, তা রং করতে গেলে তোমাকে ছাদ পেলে, রং পেলে, তাহলে কি তুমি পারবে? আমি হাত এইটুকু তুলতে পারি, তাহলে আমাকে কি করতে হবে? এক্সট্রা কোনো টেবিল বা টুলের সাহায্য নিয়ে আমাকে ওখানে পৌঁছতে হবে। এই যে মাঝখানে দেখো, রং করার জন্য ছাদ চাই, রং করার জন্য রং চাই, রং করার জন্য তুলি চাই, এটা হচ্ছে প্রয়োজনের দ্রব্য। আর বাকি যে আমি টুলটা সাহায্য নিয়ে উপরে হাতটা পৌঁছতে পারলাম, এই টুলটা হচ্ছে গিয়ে অতিরিক্ত সাহায্য। এটা আমার ওই কাজটি করার জন্য অতিরিক্ত লাগবে, এটা কিন্তু আমার কাজের জন্য দরকার ছিল না, বাট কাজটা আমার যা ক্যাপেবিলিটি, আমার যা ক্ষমতা, সেই অনুযায়ী কিন্তু আমি উঠতে পারছি না, তার জন্য আমাকে এক্সট্রা কিছু সাপোর্ট নিতে হচ্ছে। এখন ঠিক তাই, এই বক্তব্যের জন্য যেটুকু ছবি এঁকেছি সেটা হচ্ছে গিয়ে বিশেষ নির্বাচনের মধ্যে আঁকলাম, ছবি এঁকেছি। বাট এই যে আঁকাটা, এইটা কিন্তু আমি এই আঁকার সাহায্য নিয়ে, এটা কিন্তু আমার প্রয়োজন ছিল না, এটা আমাকে এখান থেকে এটা আসে না। আমি এইটুকু সাহায্য নিয়েছি, আমার যা ক্ষমতা, আমার যা জানা আছে, তার সাহায্য নিয়ে আমাকে করতে গেলে এইরকম একটা কিছু এক্সট্রা আঁকাঝোঁকা করে নিতে হয়, যার সাহায্য নিয়ে আমি আলটিমেট গোলে পৌঁছতে পারবো। এটা আমার কাছে কিন্তু সেকেন্ডারি অবজেক্ট হিসেবে থাকলো, এই জন্য এটা আমরা অঙ্কনে আঁকছি। তাহলে পরীক্ষার সময় এটাও আমি বলবো, তোমরা অনেক সময় এই বিশেষ নির্বাচনে অঙ্কন আর অঙ্কনে যে অঙ্কন, দুটি আঁকা, ছবি আঁকা, কি দুটি আঁকার মধ্যে পার্থক্য একটা আছে, সেই পার্থক্যটা কিন্তু এইভাবে পরিষ্কার করবে। এবং তোমরা ছবিতে পারলে এটা ডটেড লাইন দিয়ে করবে, যিনি মানে এক্সামিনার থাকবেন তিনি বুঝতে পারবেন যে কোনটা তোমার অঙ্কনে আঁকার, কোনটা তোমার প্রয়োজনে আঁকা। এবং তোমার সবথেকে দরকার নিজের বোঝার জন্য, নিজে বুঝে বুঝতে পারবে যে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করছি। কারণ পুরো ছবিটাকে সলিড লাইনে এঁকে দেওয়ার পরে তুমি বুঝতে পারবে না যে এখান থেকে এই আঁকাটা আসছে না, কোথা থেকে আসছে, এটা ক্লিয়ার থাকে না। ওকে, এটা আমি কিন্তু যে কোনো উপপাদ্যের ক্ষেত্রে এই কথাটা মাথায় রাখবে। আজকের আমি একটু আলোচনা করলাম, পরবর্তী যে উপপাদ্যগুলো হবে সেখানে সবসময় তোমরা এই তত্ত্বটাকে, এই ধারণাটাকে তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না। তাহলে অঙ্কনে আমরা কি করছি? অঙ্কনে আমরা করছি কি, এ ও এবং সি ও যুক্ত করলাম। এর আগে একটা জিনিস ঠিক করে নেবে, আমি যে দেখো অঙ্কনটা করেছি এটা কার জন্য না, এই প্রমাণটার জন্য। আগে একটা কথা এখানে লিখে নেবে, এখানে একটু ছোট্ট কথা লিখে নেবে যে আমরা এখন 2 নম্বরটা প্রমাণ করতে চলেছি, তার উপযোগী আমরা কাজ করছি। আমরা 1 নম্বরের ক্ষেত্রেও অনুরূপভাবে করব, আমরা দুটোকে আলাদা করে দেখাবো না, কারণ এখানে যে যুক্তির বিন্যাস দিয়ে আমরা প্রমাণ করতে পারবো, তাহলে অনুরূপভাবে সেটাও হবে, সেটা কিন্তু আমাকে দুবার আর করে দেখানোর দরকার নেই। তাহলে দেখো আমার এখানে একটু তোমরা পয়েন্টটা নোট করে নেবে যে আমরা 2 নম্বরটা প্রমাণ করব, তার সাপেক্ষে এটা করলাম। যদি 1 নম্বরটা প্রমাণ করতাম, অর্থাৎ এই দুটো যোগফল করতাম, তাহলে কি করব, তার অন্য দুটোকে আমি অঙ্কনের সাহায্যে করতাম। এবারে অঙ্কন হয়ে গেল, এবারে আমরা কোথায় যাব? প্রমাণে। এবারে আমরা যাব কি, মূল যে যুক্তি বিন্যাস দিয়ে আমরা ধীরে ধীরে মূল প্রদত্ত অংশ থেকে যে আমাদের যে টার্গেট, অর্থাৎ যেখানে গন্তব্যে পৌঁছতে চাই, সেইখান থেকে আমরা আস্তে আস্তে পৌঁছবো। কি দেওয়া আছে সেইগুলোকে ভিত্তি করে আমার কতগুলো তথ্য আগে যেগুলো জানি, সেই যুক্তির পরম্পরা সাজিয়ে সাজিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা ফাইনাল রেজাল্টের দিকে পৌঁছানোর চেষ্টা করব। এসো এবারে আমরা প্রমাণটা করি। প্রমাণ করতে গিয়ে দেখো প্রমাণটি খুব একদম সহজ প্রমাণ। তোমরা এই যে অঙ্কনটা আমি করেছি, এই অঙ্কনের মধ্যে একটি বিষয় তোমরা লক্ষ্য করো, যেটা হচ্ছে কি, যে ধরা যাক এই বৃত্তচাপটা কথাকে ভাবো। ধরো এই আমি বৃত্তচাপটা ভাবছি, এই বৃত্তচাপটা এ ডি সি, আমি এখানে একটু লিখছি এ ডি সি। এই যে বৃত্তচাপটা দেখো, এই যে এ ডি সি, এই বৃত্তচাপটা কথা বলা হচ্ছে। এইটা আমি জাস্ট একটু হাইলাইট করে দিচ্ছি। দেখো এই বৃত্তচাপটার কথা কল্পনা করো, এ ডি সি। এই বৃত্তচাপটার ক্ষেত্রে দেখো এই কোণটি হচ্ছে, দেখো এই চাপটিকে কেন্দ্রের সঙ্গে যুক্ত করেছি, তাহলে এটা কি হবে, কেন্দ্রস্থ কোণ। এই চাপের সাপেক্ষে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এ ও সি, এ ও সি এইটা হচ্ছে গিয়ে কেন্দ্রস্থ কোণ। বুঝে বুঝে মিলে দেখো। আর ঠিক এই চাপটির উপর, এই চাপটি বাদ দিয়ে বাকি যে রিভার্স আর্কটা আছে,
এইখানে দেখো যে কোনো একটা বিন্দুকে যোগ করলে তখন এটাকে আমরা বলি কি বৃত্তস্থ কোণ বা পরিদিষ্ট কোণ। তাহলে এখানে কি হলো এ বি সি, এ বি সি এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। এবং এদের মধ্যে আমি কি সম্পর্ক জানি না, এইটা ইজিক্যাল টু কেন্দ্রস্থ কোণ কত হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কোণটি কত হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এইটা লিখে ফেলি আগে। তাহলে এ ডি সি বৃত্তচাপের উপর আমরা তাহলে লিখব যে এ ডি সি বৃত্তচাপের উপর এ ও সি কেন্দ্রস্থ কোণ এবং এটা হচ্ছে এ বি সি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আগে আমি এটা লিখলাম, এটা হচ্ছে গিয়ে হেতু বাক্য, অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে যদি হয় তার সিদ্ধান্তটা কি না কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে 2 ইন্টু বৃত্তস্থ কোণ, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তাহলে লিখতে পারি অতএব কি লিখতে পারি না এই যে এ ও সি ইজিক্যাল টু 2 ইন্টু এ বি সি। দেখো 2 ইন্টু এ বি সি, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখি, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখি। বা এখান থেকে আমরা একটু সাজিয়ে নিতে পারি, যেহেতু আমরা এই দুটি কোণের যোগফল বের করব তাহলে এই কোণটি কত আগে লিখে ফেলি। এখান থেকে আমরা লিখতে পারি কত যে এ বি সি ইজিক্যাল টু হাফ অফ, অর্ধেক হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, যেটা বড় তাকে অর্ধেক করলে এটা পাবো ছোটটাকে, অথবা ছোটটাকে দ্বিগুণ করলে এটা পাবো। তাহলে এই যে আমি পেলাম এই রেজাল্টটিকে আমি একটা রেফারেন্স নাম দিয়ে দেবো, ধরা যাক এটাকে নাম দিলাম 1 নম্বর, কাজে লাগবে পরে। নেক্সট আমরা এই বৃত্তচাপটির কথা আমরা ভাবো, এই বৃত্তচাপটির কথা ভাবো, এই বৃত্তচাপটি উল্টো দিকেরটা, এই বৃত্তচাপটির কথা ভাবো। এটা আমরা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা দিলাম। তাহলে এই যে বৃত্তচাপটির কথা ভাবো, দেখো এই বৃত্তচাপটির ক্ষেত্রে মানে এ বি সি, এই এ বি সি দেখো একইভাবে আমরা কি পাচ্ছি, এটা একটা স্টেটমেন্ট হলো একইভাবে। দেখো এ বি সি বৃত্তচাপ, এ বি সি এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি যাতে বুঝতে সুবিধা হয়। এ বি সি বৃত্তচাপের উপর কি পাচ্ছি না এই বৃত্তচাপের উপর এই প্রান্ত দুটিকে কেন্দ্রের সঙ্গে যোগ করলে এই যেটা পাবো এটা একটা কেন্দ্রস্থ কোণ, আর এটাকে আমরা বলি কি পরিধিস্থ কোণ। তাহলে আমরা বলতে পারবো এই কেন্দ্রস্থ কোণটি কি হবে 2 ইন্টু পরিধিস্থ কোণ। এই চাপটার সাপেক্ষে দেখো আবার দেখো এই যে চাপটা আছে এ বি সি, এই চাপটির উপর দেখো দুটো মাথাকে এখানে যোগ করছি, কেন্দ্রস্থ কোণ হয়ে গেল এই দিকটা, আর ঠিক তার উল্টো দিকে যেটা যোগ করছি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে লিখবো কি এ ও সি কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা পর লেখো এ ও সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ও এইটা কেন্দ্রস্থ কোণ আর এটা কি বৃত্তস্থ কোণ, এ ডি সি বৃত্তস্থ কোণ। এখানে একটু কথা বলার আছে। তাহলে আমরা কি বলতে পারি, সিদ্ধান্তটা নেওয়ার আগে এখানে একটা ব্যাপার বলি। আমরা একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে দেখো এইখানে ধরো আমি একটা কোণ আঁকলাম এ, এখানে এ ও সি, এইটা এই রেফারেন্সটা দিয়ে আমি আঁকি। এখন বলো তো এ ও সি এই কোণটা যদি আমি লিখি আমরা কোণটা বুঝি, আমরা বলি কি এই কোণটাকে বুঝি। আচ্ছা বলো এইটাও তো একটা কোণ, এই যে কোণটা এই কোণটাকেও তো বোঝাতে গেলে এই রেখা দিয়েই তো বোঝাতে হবে। দেখো এই কোণটিকেও বলতে গেলে এ ও সি বলবো, আবার এটাকে বলতে গেলেও এসে সমস্যা, কোণটাকে তাহলে বোঝাবো একটা কনফিউশন। এইটার জন্য আমরা করি কি নর্মালি যেগুলো 180 থেকে ছোট হয়ে যায়, দেখো এটা 180 থেকে ছোট, তাহলে আমরা নর্মালি এ ও সি বললে আমরা কোনটাকে বুঝবো, এইটাকে এ ও সি বুঝবো। তাহলে উল্টোটাকে বোঝাবো কি করে না 180 বেশি কোণ হলে সেটাকে আমরা কি বলি প্রবৃদ্ধ কোণ, সেটাকে আমরা কি বলি প্রবৃদ্ধ কোণ। তাহলে এই কোণটিকে আমরা বোঝাবো কি করে প্রবৃদ্ধ, কারণ এ ও সি বললে সবসময় এটা বুঝবো, আর যখন আমরা লিখবো প্রবৃদ্ধ এ ও সি তখন আমরা এই দিকটা বুঝবো।
ক্লিয়ার? তাহলে আমরা এখানে যেটা লিখতে হবে, এওসি যে এই যে বলেছি কেন্দ্রস্থ, দেখো এখানে এওসি মানে কোনটা, এই যে এই চাপটার উপর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা 180 বেশি হয়ে গেছে। এওসি শুধু লিখলে এইটাকে বুঝবো, যেটা আগের বারে লিখেছি, এই যে। তাহলে এটাকে বোঝাতে গেলে এটাকে লিখবো কি, প্রবৃদ্ধ, এই কথাটা তোমাকে যোগ করতে হবে, প্রবৃদ্ধ এওসি। তাহলে এখানে কি পাবো, অতএব একইভাবে অনুরূপভাবে কি পাবো না, প্রবৃদ্ধ এওসি ইজিক্যাল টু 2 ইন্টু এই কোণটার নাম কি হবে, এডিসি। বা এখান থেকে আমরা লিখতে পারবো যে এডিসি কোণ ইজিক্যাল টু হাফ অফ প্রবৃদ্ধ এওসি। এটাকে আমরা বলবো কি, প্রবৃদ্ধ এওসি, এবং এটাকে আমরা নাম দিচ্ছি কি, 2 নম্বর নাম দিচ্ছি সমীকরণ। এখন আমার উদ্দেশ্য কি ছিল, দেখো এই কোণটির মানও পেয়ে গেছি, এই কোণটির মানও পেয়ে গেছি। এখন এই দুটি কোণের যোগফল 180 দেখাতে হবে। তাহলে আমি আবার এই দুটোকে যোগ করে দেখি 180 আসে কিনা। তাহলে লেখো অতএব, দেখো 1 নম্বর প্লাস 2 নম্বর এই দুটোকে যোগ করি, কি পাবো, 1 নম্বর আর 2 নম্বর যোগ করলে কি পাবো না, এখানে পেয়েছিলাম কি, এবিসি, এবিসি প্লাস এখানে কি ছিল, এডিসি, এবিসি প্লাস এডিসি যোগ করলে কত হবে, এবিসির মান কত হচ্ছে, হাফ অফ এওসি প্লাস এডিসির মান কত হচ্ছে, হাফ অফ প্রবৃদ্ধ এওসি সমান হাফ অফ এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি। এখন দেখা যাক একটা কোণ, সেই কোণ আর তার প্রবৃদ্ধ কোণ যোগ করলে কি ঘটে একবার একটু বুঝে নিই, ছোট্ট করে একটা ছবি এঁকে দেখা যাক। এইখানে আমি ছবি আঁকি, ধরো এটা এ ও সি, এই দেখো এখানেও বুঝতে পারি এ ও সি, তাহলে এই কোণটি, আর প্রবৃদ্ধ মানে কি এইটা, তা দেখো প্রবৃদ্ধ মানে এইটা আর এওসি মানে এইটা, দেখো দুটো যোগ করে দিলে আলটিমেট একটা চারদিকে সাইক্লিক হয়ে গেল, অর্থাৎ পূর্ণ আবর্তন হয়ে গেল। এবং আমরা জানি যে একটা রেখাংশ থেকে যত কোণ তৈরি হয় তাদের মোট সমষ্টি সারাউন্ডিংয়ে যত থাকে সেটা কত হয়, 360 ডিগ্রি। এটা আমরা সবাই জানি 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি সমান, পরিষ্কার লিখতে পারি হাফ ইন্টু 360 ডিগ্রি, বা লিখতে পারি কত হলো, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারলাম, প্রমাণ করতে পারলাম যে দেখো এবিসি প্লাস এডিসি, দেখো এই যে এবিসি প্লাস এডিসি যোগ করলে দেখো আলটিমেট কত পেলাম, 180 ডিগ্রি। এই দেখো 180 ডিগ্রি। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে দুটো বিপরীত কোণের যোগফল কত হচ্ছে, 180 ডিগ্রি। একইভাবে যদি আমরা এই দুটো যোগ করতে চাইতাম তখন আমরা কি করতাম, এই অঙ্কনে এই দুটোকে যোগ করতাম, করে তখন একটা এই বৃত্তচাপের উপর এইদিকে কেন্দ্রস্থের সঙ্গে এদিকে পরিদৃষ্ট, আর একবার এইদিকে চাপের সঙ্গে এই দিকের কেন্দ্রস্থের সঙ্গে এই দিকে পরিদৃষ্ট দিয়ে করতে পারতাম। আমরা এরপরে লিখে দেবো কি, অনুরূপভাবে প্রমাণ করতে পারি, 1 নম্বরটিও আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারবো। তাহলে ক্লিয়ার হলো। আমি আরেকবার তোমাদের কাছে আমি একটু সামারাইজ করে দিই। আমরা এই মধ্যে কি শিখলাম না, শিখলাম যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হবে, বা 100 যোগফল 180 ডিগ্রি হবে। কিভাবে করার চেষ্টা করলাম না, প্রথমে আমরা এই বক্তব্য অনুযায়ী একটি বৃত্ত এঁকেছি, তার মধ্যে চতুর্ভুজ এঁকেছি, তারপরে আমরা সেটাকে ব্যাখ্যা করলাম, তারপরে আমরা ঠিক করলাম কি প্রমাণ করতে হবে না, বিপরীত কোণ সম্পূরক। সেখান থেকে আমরা লিখলাম যে বিপরীত কোণ দুটোকে আইডেন্টিফাই করলাম, যে এই যে দুটো বিপরীত কোণ তার যোগফল সম্পূরক মানে কি, তার যোগফল হবে 180 ডিগ্রি। আরেকটির ক্ষেত্রেও লিখলাম, এটা আমরা টার্গেটটা ঠিক করে ফেললাম। এবারে আমরা কি করছি, অঙ্কনে আমরা দেখলাম যে আমার পূর্ব জ্ঞান ছিল, একটা উপপাদ্য জানা ছিল যে পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের, পরিদৃষ্ট বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এই রেজাল্টটা কাজে লাগানোর জন্য এই কেন্দ্রস্থ কোণ যাতে আমরা জেনারেট করতে পারি, তার জন্য আমরা কি করলাম, যে কোনো একটা, ধরো এই দুটো পেয়ারের ক্ষেত্রে আমরা ঠিক অন্য দুটো শীর্ষবিন্দুকে যোগ করে ফেললাম, তার ফলে কেন্দ্রস্থ কোণের উৎপত্তি হলো, এবং সেই কেন্দ্রস্থ কোণ দিয়ে এই
বৃত্তস্থ কোণকে, আর এই কেন্দ্রস্থ কোণ দিয়ে এই বৃত্তস্থ কোণকে রিলেট করেছি উপপাদ্য দুটো কাজে লাগিয়ে, তারপর সেই দুটোকে যোগ করে দিলাম। যোগ করার পর দেখতে পেলাম কি আলটিমেট এই যে দুটো কেন্দ্রস্থ কোণ, একটার থেকে কেন্দ্রস্থ কোণ আর একটার থেকে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, দুটো থেকে মিলে 360 ডিগ্রি, আর তার অর্ধেক করলে হচ্ছে 180 ডিগ্রি। ভেরি ইজি প্রমাণ। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, প্রতিটা স্টেপকে বোঝো, যেখানে মনে হবে আবার ওটাকে থামিয়ে ওখানে দেখো। আর বইতেও করে দেওয়া আছে। বই প্রথমে কিছু হ্যান্ডসন অ্যাক্টিভিটি আছে, আমিও কিছু শুরুতে হ্যান্ডসন অ্যাক্টিভিটি করেছি। এইগুলো দিয়ে তোমরা ভালো করে চেষ্টা করো বুঝে নেওয়ার। তাহলে এই পদ্ধতি আমাদের কমপ্লিট হলো। এবারে এই রেজাল্টটি কাজে লাগিয়ে আরও কয়েকটি পার্টিকুলার কাজ বা পার্টিকুলার কতগুলো সিদ্ধান্তে আমরা পৌঁছানোর চেষ্টা করব, তারপরে আবার কিছু অঙ্ক করব।